ফিরে যাই, পাহাড়ে ওই বুকেতে দাঁড়াই, আকাশের হাত ছাড়িয়ে দাঁড়াই, কি হবে না ভেবে। সোনকুপির বাঞ্জারা ক্যাম্প থেকে সবাইকে জানাই সুপ্রভাত। আমি এখন আছি পুরুলিয়াতে। চারিদিকে ফুলের মেলা বসে গেছে। গতকাল আমরা চক্রধরপুর এক্সপ্রেস ধরে এখানে এসে সকালে পৌঁছই। তারপর গাড়ি করে আমরা পারডি ড্যাম দেখে আমাদের এই রিসর্ট বাঞ্জারা ইকো ক্যাম্পে এসে উপস্থিত হই। এখানে ব্রেকফাস্ট করে রেডি হয়ে লাঞ্চ সেরে আমরা আবার বেরিয়ে পড়ি। প্রথমে দেখে নিই পাখি পাহাড়। তারপরে খয়রাবেড়া ড্যামে একটা অসাধারণ সুন্দর সানসেট উপভোগ করি। তারপরে চরিদা মুখোশ গ্রামে গিয়ে কিছু কেনাকাটা করে সন্ধেবেলাতে একটা দুর্দান্ত ছৌ নাচের পারফরমেন্স দেখি আমরা। আজকেও আমরা দেখব অনেক কটা জায়গা। ব্রেকফাস্টের জন্য ওয়েট করছি। ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরিয়ে পড়ব। এখন বাজে 8:15। আমাদের ব্রেকফাস্ট দেওয়ার কথা 8টা থেকে, আর বেরোনোর কথা 9টায়। মাই স্ট্রিট জার্নালের আরও একটা নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। আজকে ব্রেকফাস্টে ছিল গরম গরম লুচি, তরকারি, ডিম সেদ্ধ, ইডলি, সাম্বার আর শেষে জিলিপি। পুরুলিয়াতে দ্বিতীয় দিনের সাইট সিইং এর জন্য আমরা বেরোলাম। সকাল সকাল স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে আমাদের অনেক কটা স্পট দেখার আছে, সুতরাং সারাদিনটাই প্রায় এই করেই কেটে যাবে। চলুন যাওয়া যাক। আমাদের আজকের প্রথম গন্তব্য বামনি ফল। আমাদের রিসর্টটি ছিল বাঘমুন্ডি এলাকার সোনকুপিতে। এখান থেকে বামনি ফলস পৌঁছানোর সেরা উপায় হলো গাড়ি বা অটো ভাড়া করা। সোনকুপি থেকে বামনি ফলস প্রায় 10-12 কিলোমিটার দূরে। গাড়িতে যেতে সময় লাগে 30 থেকে 40 মিনিট। আমরা এসে পৌঁছলাম আমাদের আজকের প্রথম গন্তব্য বামনি ফলস। এই হচ্ছে ঢোকার গেট। এখানে তলাতে সিঁড়ি নেমে গেছে, অনেকটা নিচে নামতে হবে। সকাল 8:30টায় গেট খোলে, বিকেল 4টেতে বন্ধ। বেশ রোদ ঝলমলে দিন, একটু বেশি রোদটা ঝলমল করছে। তার মধ্যেই আমরা সবাই মিলে যাচ্ছি। আমার পাশে রাহুলদা, পিছনে আরিয়ান। হ্যাঁ চলে এসছি। সবাই এদিকে আসছে দলে দলে। গাড়ি থেকে নামার পর শুরু হয় জঙ্গলের ভেতর দিয়ে এক ছোট্ট হাঁটা, আর তারপরেই সেই সিঁড়ি। প্রায় 400 থেকে 500 ধাপ নিচে নামতে হয়। প্রতিটা ধাপ যেন আপনাকে নিয়ে যায় প্রকৃতির আরও কাছাকাছি। চলো যা হয় দেখা যাবে। যদিও সিঁড়ির ধাপগুলোর উচ্চতা খুব একটা বেশি নয়, কিন্তু অনেকটাই নিচে। এই পাহাড়ের গা বেয়ে বামনি ফলস নেমে আসছে ওপর থেকে নিচে, কিন্তু অনেকটাই এই গাছপালার চাদরে ঢাকা বলে সেরকম ভালো করে দেখা যাচ্ছে না। মাঝে মাঝে কিছু ফাঁকা জায়গাতে দেখা যাচ্ছে জল ওপর থেকে পড়ছে, বেশ অনেকটাই নিচে পড়ছে। মাঝখানের জায়গাটা পেরোনোর পর লোকজনের ভিড় কম হয়ে গেল অনেকটাই। খুব কম লোকই একদম নিচ অব্দি যাচ্ছেন। চারিদিকে শুধু সবুজ, পাখির ডাক আর দূর থেকে ভেসে আসা জলের শব্দ। বামনি ফলসের মাঝখানে কিছুটা ফাঁকা জায়গা থেকে বামনি ফলসের কিছুটা অংশ দেখা যাচ্ছিল। সেখানে অবধি সবাই ম্যাক্সিমাম লোকজন আসছেন, তলা অবধি আর বেশি লোকজন যাচ্ছেন না। কিছুটা অংশ ওই মাঝখানের কিছু ফাঁকা জায়গাটা অবধি সিমেন্টের সিঁড়ি করা আছে। তারপর এখন এখানে পাথর বসিয়ে বসিয়ে সিঁড়ি বানানো হয়েছে।
এই অসমান সিঁড়িগুলো দিয়ে ওঠা বা নামার সময় যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে, নাহলে কিন্তু পা পিছলে পড়ে যাওয়ার প্রচুর সম্ভাবনা রয়েছে। অবশেষে এসে পৌঁছলাম বামনি ফলসের একদম তলাতে। এখান থেকে ভিউটা দুর্দান্ত। এই উপরে পাহাড়ের ওপর থেকে পড়ে আসছে জল। এখন যদিও জল অনেকটা কম লাগছে, কিন্তু তাও দুর্দান্ত লাগছে। বর্ষাকালে এই জলপ্রপাত সবচেয়ে সুন্দর রূপে দেখা যায়, তবে শীতকালেও এখানে আসার মজা আলাদা। তবে একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, নামা যতটা সহজ, ওঠা কিন্তু ততটাই চ্যালেঞ্জিং। তাই সাথে জল রাখুন আর সাবধানে হাঁটুন। বামনি ফলস দেখে এবারে আমরা উপরে আবার গাড়ির কাছে যাচ্ছি। নিচে এতক্ষণ অব্দি আমি আর মনিরুল্লাহ ছিল। মনিরুল্লাহ সামনে যাচ্ছে, আমি এবার উঠছি। বামনি ফলস দেখে আমরা আবার রওনা দিয়েছি। এবারের গন্তব্য মার্বেল লেকস। আমরা এসে পৌঁছলাম মার্বেল লেকে। এই সামনে এটা হচ্ছে মার্বেল লেকের পার্কিং লট। এখানে গাড়ি রেখে হেঁটে সামনের দিকে যেতে হবে। মার্বেল লেক যাওয়ার রাস্তাতে উপরে শেডের জন্য শুকনো শালপাতা এখানে দেওয়া আছে। মার্বেল লেক প্রথম দেখাতেই মনে হয় যেন কোনো সিনেমার সেটে চলে এসেছি। নীল সবুজ জলের ওপর সূর্যের আলো পড়ে তৈরি করে এক অদ্ভুত ম্যাজিক। চারপাশের পাথরের দেওয়ালগুলো যেন নীরবে পাহারা দিচ্ছে এই সৌন্দর্যকে। এখানে এত গরম যে ছাগলগুলোও ছায়ার আড়াল খুঁজে নিয়েছে। এখন সবে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ। শীতকাল মানে নভেম্বর থেকে ফেব্রুয়ারি আবহাওয়া মনোরম থাকে। বর্ষার পর মানে সেপ্টেম্বর ডিসেম্বর লেকের জল সবচেয়ে সুন্দর ও পরিষ্কার থাকে। এটি একটি পুরনো খনি, তাই নিরাপত্তা ব্যবস্থা খুব বেশি নেই। লেকের জলে নামা বারণ। লেকের জল গভীর, সাঁতার কাটা বিপজ্জনক। পাথর পিচ্ছিল হতে পারে, তাই সাবধানে চলাফেরা করবেন। দুপুর বা বিকেলের আলোতে লেকটিকে সবচেয়ে সুন্দর দেখায়। এতক্ষণ আমরা ছিলাম ওই তলাতে নিচে। এবারে বার্ডস আই ভিউতে আমরা দেখছি মার্বেল লেক একদম উপর থেকে। অযোধ্যা পাহাড়ের কোলে লুকিয়ে আছে এক অসাধারণ শান্তির ঠিকানা, মুরুগুমা লেক। চারিদিকে সবুজ পাহাড় আর মাঝখানে বিস্তীর্ণ নীল জলরাশি। প্রথমবার দেখলে মনে হবে যেন কোনো ছবির মধ্যে ঢুকে পড়েছেন। কিন্তু আসল ম্যাজিকটা এখনও বাকি। মুরুগুমা লেক থেকে একটু ওপরে উঠলেই পৌঁছে যাবেন উকাম্বুরু ভিউ পয়েন্টে। আমরা এসে পৌঁছলাম মুরুগুমা ড্যামের উকাম্বুরু ভিউ পয়েন্টে। এই রাস্তা তলা দিয়ে নেমে গেছে, এখান দিয়ে যেতে হয় নিচে। গাড়িগুলো এখানেই পার্ক করতে হয়। এখান থেকে পুরো লেকটা দেখা যায় একদম পাখির চোখে। নিচে নীল জলের বিস্তৃতি আর চারিদিকের সবুজ পাহাড়ের স্তর। মনে হবে যেন প্রকৃতি নিজেই একটা পেইন্টিং এঁকেছে। সূর্যাস্তের সময় এই জায়গাটা হয়ে ওঠে আরও স্বপ্নময়। আকাশের রং বদলায় আর সেই রং প্রতিফলিত হয় লেকের জলে। এই হচ্ছে মুরুগুমা লেক, সামনে দেখা যাচ্ছে। আর ওই দিকে দেখা যাচ্ছে মুরুগুমা ড্যাম। এই ভিউ পয়েন্টটার নাম উকাম্বুরু ভিউ পয়েন্ট।
দুর্দান্ত সুন্দর জায়গা, এখান থেকে পুরো চারিদিকের 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ দেখা যাচ্ছে। মুরুগুমা ড্যাম হলো সেই বাঁধ যার কারণে এই বিশাল লেকের সৃষ্টি হয়েছে। এটি কংসাবতী নদীর জল সংরক্ষণ করে এবং আশেপাশের এলাকায় সেচের জন্য ব্যবহার করা হয়। সকালবেলা হালকা কুয়াশার চাদর আর বিকেলে সূর্যাস্তের সোনালি আলো এই লেকের সৌন্দর্যকে করে তোলে আরও মায়াবী। এখানে না আছে কোনো কোলাহল, না কোনো তাড়া, শুধু আপনি আর প্রকৃতি। তবে একটা কথা মনে রাখবেন, এখানে কোনো বড় সেফটি ব্যারিকেড নেই, তাই সাবধানে থাকবেন আর চেষ্টা করবেন ভোর বা বিকেলের দিকে আসতে, কারণ তখনই এই জায়গাটার আসল সৌন্দর্য ধরা পড়ে। মুরুগুমা লেক আর উকাম্বুরু ভিউ পয়েন্ট এগুলো শুধু ভ্রমণের জায়গা নয়, এগুলো এমন কিছু মুহূর্ত যা মনে থেকে যায় অনেক দিন। মুরুগুমা ড্যামটা আমরা উপর থেকে দেখলাম, এবারে যাচ্ছি একদম জলের পাশে, সেখানে আমরা লাঞ্চ করব। একটু আগে আমরা উকাম্বুরু ভিউ পয়েন্ট থেকে দেখেছিলাম মুরুগুমা লেক, এখন নেমে এসেছি একদম জলের কিনারায়। এখানে ধরা পড়ছে এক অন্য রকমের সৌন্দর্য। লাঞ্চের জন্য আমরা এসে থামলাম। এই লেকের পাশেই স্টার হোটেল বলে একটি খাবার জায়গায় আমরা সেরে নিলাম দুপুরের খাবার। লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু পোস্ত, আলু ভাজা, মাছের ঝোল, চাটনি, পাঁপড়। খিদের মুখে এ যেন অমৃত। মাছ ভাজা দেখতে দেখতে ভাবছিলাম বাইরের রোদে আমাদেরও একই অবস্থা হচ্ছে। লাঞ্চ করে আমরা আবার রওনা দিলাম আমাদের পরবর্তী স্পটগুলো দেখতে। এরপরে আমরা যাব আপার ড্যাম, লোয়ার ড্যাম, লহরিয়া, শিব মন্দির, এই সমস্ত স্পটগুলো দেখতে। দ্বীপ্রাহরিক আহারাদি শেষ করে আমাদের ব্যাটারি একটু রিচার্জ করে নিলাম। রাস্তায় দেখলাম কয়েকজন মহুয়ার ফল সংগ্রহ করছেন। ময়ূর পাহাড়, একসময় এখানে নাকি প্রচুর ময়ূর দেখা যেত। এখানে পাহাড়ের মাথায় একটি ওয়াচ টাওয়ার আছে, যেখান থেকে চারপাশের একটা প্যানোরামিক ভিউ পাওয়া যায়। সময়াভাবের জন্য আমরা গেলাম না। এবারে আমরা এসেছি কাঠের দুর্গা প্রতিমা দেখতে। কৃত্তিবাস বাবার আশ্রম অযোধ্যা টপের কাছে অবস্থিত একটি শান্ত ও আধ্যাত্মিক স্থান। এখানে গেলে এক ধরনের মানসিক শান্তি অনুভব করা যায়। শহরের কোলাহল থেকে দূরে এই আশ্রম যেন এক টুকরো নির্জন আশ্রয়। আশ্রমে ঢুকতেই যেন চারপাশে সব শব্দ মিলিয়ে যায়, একটা গভীর শান্তি। আর এই জায়গার সবচেয়ে বড় ইউনিক আকর্ষণ একটি কাঠের তৈরি দুর্গা প্রতিমা। মাটির নয়, পাথরেরও নয়, পুরোটা কাঠ দিয়ে গড়া এই প্রতিমা যেন আলাদা একটা গল্প বলে। লোকজ শিল্প, আদিবাসী সংস্কৃতি সব মিলিয়ে এই প্রতিমাটা শুধু ধর্মীয় নয়, এটা একটা শিল্প, একটা ঐতিহ্য। এই উইঢিবির মধ্যে সাপ বাস করে। এখানকার সাধু বাবা নাকি ওই সাপেদের সাথেই থাকেন। এখানে কিছু কেনাকাটা করলে সেই টাকাটা দুস্থ বাচ্চাদের সাহায্যার্থে ব্যবহৃত হয়। খুব সুন্দর কাঠের দুর্গা প্রতিমা দেখলাম ভেতরে, কিন্তু ভেতরে যেহেতু ফটোগ্রাফি অ্যালাউড নয়, সেই জন্য কোনো রকমের ছবি বা ভিডিও তুলতে পারি। তার উপরে আজকে একটা বিয়ে থাকায় এখানে একটু আমাদের তাড়াতাড়ি দেখে বেরিয়ে যেতে বললো, কারণ আমরা দেখে বেরোনোর পরে বিয়েটা হবে এখানে। কাঠের দুর্গা প্রতিমা দেখে এবারে আমরা এসে পৌঁছলাম আপার ড্যাম। এই হচ্ছে এখানকার গাড়ির পার্কিং, আর আমরা পায়ে হেঁটে যাব ওই রাস্তা ধরে। আপার ড্যাম, এর নিচে হচ্ছে লোয়ার ড্যাম, আর তারপরে হচ্ছে লহরিয়া ড্যাম বা কৃষ্ণবাজার ড্যাম, যেটা করা হচ্ছে এই ড্যামটা। এটা ড্যাম মানে এখান থেকে জলবিদ্যুৎ তৈরি হয়।
জলবিদ্যুৎ এখানে 4টে ইউনিট আছে, 225 করে 4টে, মানে 900 মেগাওয়াট বিদ্যুৎ এখানে তৈরি হয়। কিন্তু এই যে ইউনিটটা, এটা কিন্তু হচ্ছে পাম্প স্টোরেজ প্রজেক্ট। এই পাম্প স্টোরেজ প্রজেক্ট মানে হচ্ছে এই যে আপার ড্যাম, এই আপার ড্যামের মাঝে দেখুন দুটো বাড়ির মতো করা আছে, ওইখানের দিয়ে ভেতরে পাইপের ভেতর দিয়ে জল নিচে চলে যাচ্ছে এই লোয়ার ড্যাম পর্যন্ত, ভেতরে টারবাইন বসানো আছে। এই জল যখন নিচে যাচ্ছে তখন ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে। এই ইলেকট্রিসিটিটা জেনারেট করে সন্ধ্যের সময়, মানে তখন বিদ্যুতের চাহিদা প্রচুর বেশি, সেই সময় ওইখানে 900 মেগাওয়াট কারেন্ট তৈরি হচ্ছে। এবার এই জলটা তো চলে গেল নিচে, এবার এই জলটাকে আবার দিনের বেলায়, মানে সকালের দিকে যখন বিদ্যুতের চাহিদা কম, ওই আবার ওই 900 মেগাওয়াটই খরচ হবে করে ওই জলটাকে আবার এখানে তুলে নিয়ে আসে। মানে এর নিট আউটপুট 0, কিন্তু এটা হচ্ছে ওই সন্ধেবেলার ডিমান্ডটা ওই সময় যখন চাহিদা, সেই চাহিদার সময় 900 মেগাওয়াট মানে অনেকটা চাহিদা পূরণ করতে পারে। শুধু তাই নয়, এইখানে যেহেতু পুরো ড্যামটা ফাঁকা, ওই উপরের যে ওই যেগুলো রয়েছে ওগুলো সব হচ্ছে সোলার প্যানেল। ওইখানে যে প্যানেলগুলো আছে সেগুলো হচ্ছে পুরোটা সোলার প্যানেল। আচ্ছা, এই ড্যামের জলের সোর্সটা কি? এই যে বর্ষার জলটা হয়, এই জলটাই নিচে নামে লোয়ার ড্যামে, সেই লোয়ার ড্যাম থেকেই জলটাকে পাম্প করে আবার এখানে তোলা। মানে কোনো নদী বা নয়, পুরো বর্ষার জলটাই জলটাই আছে, মানে অন্য জায়গায় নদী যেরকম ইয়ে হয়ে যায়, সেটা এই জন্য হচ্ছে পাম্প স্টোরেজ। ওটা পাম্প করে আবার জলটাকে এখানে আবার তুলতে হবে। এবং এই দুটো ড্যাম হলে আপার অ্যান্ড লোয়ার, এই দুটো ড্যাম হলেই কাজটা মিটে যেত। কিন্তু এখানে তৃতীয় আর একটা ড্যাম আছে, যেটা হচ্ছে ওই লহরিয়া কেষ্টবাজার ড্যাম। মানে ওই লোয়ার ড্যাম যদি কোনো কারণে ওভারফ্লো করে, সেই জলটা যাতে মানে স্টোর করা যায়, সেই জন্য ওই লহরিয়া শিব মন্দির তার পাশের যে ড্যামটা ওইটা। আপার ড্যামের বাঁধ দিয়ে হেঁটে যাচ্ছি এখন। এদিকে সূর্যাস্ত হচ্ছে। একপাশে ঘন সবুজ শাল সেগুন পিয়ালের জঙ্গল, আর অন্য পাশে বিস্তীর্ণ জলরাশি, নিস্তব্ধ, স্থির, যেন আকাশের রং নিজের মধ্যে মিশিয়ে নিচ্ছে। মাঝখান থেকে চলে গেছে একটি রাস্তা, যেন দুটো আলাদা পৃথিবীকে একসাথে বেঁধে রেখেছে। হালকা ঠান্ডা হাওয়া এসে ছুঁয়ে যাচ্ছে মুখ। সেই হাওয়ায় আছে জঙ্গলের গন্ধ, আছে জলের শীতলতা। সূর্যের তেজটাও বেলা পড়ার সাথে সাথে কমে এসেছে। এখন আর রোদটা অতটা বেশি গায়ে লাগছে না। আমাদের গাড়িগুলো সামনে ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে, আমরা ওখান থেকে গাড়িতে উঠি। লোয়ার ড্যামে যখন পৌঁছলাম, সূর্য তখন অস্তাচলে। সোনালি আলো ধীরে ধীরে কমলা, তারপর লালচে হয়ে উঠছে। মনে হচ্ছিল পশ্চিম আকাশে যেন কেউ আগুন জ্বেলে দিয়েছে। সেই আগুনের আভা ছড়িয়ে পড়ছে ড্যামের জলে। জল যেন আয়নার মতো সেই রঙগুলো ধরে রাখছে, কমলা, লাল আর একটু বেগুনি মেশানো সন্ধ্যার ছোঁয়া। এইদিকে দেখা যাচ্ছে লোয়ার ড্যাম, আর এই সাইডে লহরিয়া ড্যাম। সূর্য প্রায় ডুবে গেছে। খুব সুন্দর একটা সূর্যাস্ত দেখলাম আমরা এখানে। লোয়ার ড্যামে আমরা একটা দারুণ সূর্যাস্ত দেখলাম। সূর্যটা এইমাত্র দিগন্ত রেখার নিচে নেমে গেল। আপার লোয়ার ড্যাম দেখে এবারে আমরা দেখতে এসেছি লহরিয়া শিব মন্দির। লহরিয়া শিব মন্দির পৌঁছতে পৌঁছতে সূর্যটা পুরোপুরি ডুবে গেছে। আকাশে তখন শেষ আলোটা মিলিয়ে যাচ্ছে, আর ধীরে ধীরে নেমে আসছে সন্ধ্যা। শিব মন্দিরের চত্বরে পা রাখতেই চোখে পড়ল এক এক করে জ্বলে উঠছে মন্দিরের আলো। এই মন্দিরটি স্থানীয়দের কাছে অত্যন্ত পবিত্র। অনেকে বিশ্বাস করেন এখানে প্রার্থনা করলে মনস্কামনা পূরণ হয়। পাহাড় আর জঙ্গলের মাঝে এই ছোট্ট শিব মন্দিরটা যেন বহু বছর ধরে নিঃশব্দে ভক্তির সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই শুরু হলো সন্ধ্যার আরতি। ঘণ্টার ধ্বনি, মন্ত্রোচ্চারণ আর ধূপ ধুনোর গন্ধ, সব মিলিয়ে তৈরি হলো এক অন্যরকম পরিবেশ।
মন্দিরের পাশেই একটা বড় গাছ। দেখলাম অনেকেই সেখানে মানতের জন্য কাপড়ে কিছু একটা বেঁধে রেখে গেছেন। দেখে মনে হলো ছোট কলসি অথবা নারকেল হতে পারে। এই চত্বরেই আছে রাধাকৃষ্ণের একটি ছোট্ট মন্দিরও, যেখানে ভক্তি আর শান্তির একটা আলাদা অনুভূতি পাওয়া যায়। ধীরে ধীরে রাত নামছে, কিন্তু মন্দিরের আলো, আরতির সুর আর সেই ভক্তির গন্ধ সব মিলিয়ে জায়গাটা যেন আরও জীবন্ত হয়ে উঠছে। এরপর আমরা ফেরার পথ ধরলাম। সারাদিন সূর্যের তাপে পুড়ে একের পর এক জায়গা ঘুরে শেষমেশ মনে হচ্ছিল আজকের দিনটা সত্যিই সার্থক। ক্লান্তি ছিল, কিন্তু তার থেকেও বেশি ছিল এক অদ্ভুত তৃপ্তি। আজকের মতো সাইট সিইং শেষ করে আমরা ভাজা ভাজা হয়ে ফিরলাম রিসর্টে। এখন ইভিনিং স্ন্যাক্স খাবো। রিসর্টে ফিরে দেখি সেদিনে স্ন্যাক্সে গরম গরম এগ চাউমিন। একটু বিশ্রাম নিতে না নিতেই শুরু হয়ে গেল আসরের অন্য এক রং। আরিয়ান আর সমীরণের যুগলবন্দিতে গান, সঙ্গে যোগ দিলেন পিনাক দাও। সেই সঙ্গে সুরে ভরে উঠল বাঞ্জারা ক্যাম্পের লন। গিটার, কণ্ঠ আর খোলা আকাশ সব মিলিয়ে যেন একটা অন্যরকম ভাইব। এরপর আমরা কজন মিলে বেরিয়ে পড়লাম রিসর্টের সামনের অন্ধকার রাস্তা ধরে একটু হাঁটতে। শহরের মতো এখানে কোনো আলো দূষণ নেই। মাথার ওপর আকাশটা একদম পরিষ্কার, আর সেই আকাশ জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য তারা। এক একটা তারা ঝিকমিক করছে নিজের মতো। কিছুটা সেই সৌন্দর্য ক্যামেরায় বন্দি করার চেষ্টা করলাম, কিন্তু সত্যি বলতে এই অনুভূতি ক্যামেরায় পুরোটা ধরা যায় না। আগেও জন্ম পরেও জন্ম তুমি এমন সুরেরও গভীর সুরে কথা বলির ধমন যেমন কথা নয় নীরবতায় সজলতার এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো, এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। এভাবেই শেষ হলো পুরুলিয়ায় আমাদের দ্বিতীয় দিন, ক্লান্তির মধ্যে শান্তি আর স্মৃতির মধ্যে একরাশ আলো নিয়ে।